আমরা 13 বছর রাজপথের সহ সারা বাংলাদেশে প্রতিটা জেলা উপজেলায় আমরা ঘুরেছি আপনাদের সকল কর্মচারীর বেতন বৃদ্ধি নিশ্চিত করার জন্য, সম্মান নিশ্চিত করার জন্য, বৈষম্য অবসানের জন্য, পদ বৈষম্য অবসানের জন্য। প্রিয় ভাই ও বোনেরা, সে বিগত 13 বছরে আমরা যারা নেতৃত্ব দিয়েছি, আমরা কর্মচারী কল্যাণ ফেডারেশন সহ দাবি আদায় ঐক্য পরিষদ, আমরা সেটাকে আমরা আজকে অবসান করার পরেও আমরা দেখছি আমাদের এখনো মুক্তি আসে নাই, আমাদের এখনো স্বাধীনতা আসে নাই, আমাদের এখনো আমাদের অর্থনৈতিক মুক্তি আসে নাই। আমরা কিভাবে দেশের সেবা করব? আমরা এই অন্তর্বর্তী সরকার যে 20% ঘোষণা করেছে, সেটা যদি আগের সরকারের 5% কেটে নিয়ে যাওয়া হয় তাহলে আমরা পাবো 15%। এই 15% এর মধ্যে এই কথা পরিষ্কারভাবে ঘোষণা করা হয় নাই। যাদের স্কেল সর্বশেষ দাবি চলে গেছে তাদেরটা কি হবে সেটা পরিষ্কারভাবে ঘোষণা করা হয় নাই। আর বলেছে যে আমাদের জুলাই ইনক্রিমেন্টের সাথে সম্পৃক্ত করবে, কিভাবে করবে। খায়ের ভাই, আমি আপনাকে একটা প্রশ্ন করি। আমাদের জনপ্রশাসন সচিব উনি কিন্তু বলেছিলেন যে যখন মহার্ঘ ভাতার কমিটি গঠিত হয় তখন কিন্তু বলেছিলেন যে আমাদের যে বেসিক কর্মচারীদের যে বেসিক সেটা 1 জুলাইতে বেসিকের সাথে 1 জুলাই ইনক্রিমেন্ট হওয়ার পর বেসিকের সাথে যুক্ত হবে। সেই কথাটা কিন্তু মানে বাতিলও হয় নাই, জাস্ট কার্যক্রমটা স্থগিত ছিল। এরপরে যখন 20 মে অর্থ উপদেষ্টা বলেছিলেন মহার্ঘ ভাতা নিয়ে আবার অ্যাক্টিভলি তারা কাজ করেছে, তাহলে সেক্ষেত্রে হঠাৎ করে বাজেটে এই যে বিশেষ ভাতার ঘোষণাটা আসলো, এইটা কি কারণে হতে পারে? এইটার কারণটা কি? আমি মনে করি আমাদের সিনিয়র সচিব মুখলেস স্যার সঠিক কথাটা বলেছে। আমাদের অর্থ উপদেষ্টা সঠিক বিভ্রান্ত হয়েছে কিছু সরকারকে বিভ্রান্ত করার জন্য কিছু আমলা দ্বারা বিভ্রান্ত হয়েছে। মুখলেসুর রহমান স্যার সঠিক কথা বলেছে, আমাদেরটা হবে মহার্ঘ ভাতা এবং আমাদের 1 জুলাই থেকে যেটা ইনক্রিমেন্ট লাগবে সেই ইনক্রিমেন্টের সাথে সেটা বেসিকের সাথে অ্যাড হবে। আর আমাদের অর্থ উপদেষ্টা বুঝতে পারেনি আমলাদের এই যে আমলারা সল ছাতুরি করে আমলাদের কোনো টাকার প্রয়োজন নাই। আমলারা তারা সম্মানী দিয়েও মাসে 5-6 লাখ টাকা ইনকাম করে, আমলাদের কোনো বেতনের প্রয়োজন হয় না। আমলাদের সম্মানী দিয়ে তারা তাদের পরিবার মেনটেন করে তারা কোটি কোটি টাকা পাচারা করতেছে, তারা কোটি কোটি টাকা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতেছে, গোপনে করতেছে। আজকে দেশের যে আইন শৃঙ্খলা বাহিনী বলেন, আজকে দুদক বলেন, তারা কেন জরিপ করে না, তারা কেন পেন্টিং করে না? তাদের অবস্থান কি, তারা কি ছিল, এখন কি অবস্থা, কার কোথায় কি আছে, এগুলা বের করার দরকার। আজকে সরকারের সাথে মুখোমুখি সৃষ্টি করেছে আমাদের কর্মচারী সমাজকে, যাদের গাম শ্রম দিয়ে দেশের আমরা উন্নয়ন করি। আমরা মুখলেসুর রহমান স্যার আমি ধন্যবাদ দিচ্ছি, উনি ওনার কথা এখনো আছে, কিন্তু অর্থ উপদেষ্টা আমি মনে করি উনি কিছুটা ভুল করেছে। 2-1 দিনের মধ্যেই অফিস খোলার পরে অর্থ উপদেষ্টা সঠিক ব্যাখ্যা যদি না দেয় তাহলে কর্মচারীদের রক্ত আবার জল করে টেকনাফ থেকে তেতুলিয়া জ্বলে উঠবে বলে আমি বিশ্বাস করি। আমরা আবার আন্দোলন সংগ্রাম নিয়ে। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 3য় শ্রেণীর একজন কর্মচারী। আমি পার্ট টাইমে বাসে হেল্পার ও অটোরিকশার ড্রাইভারি করি। কমেন্টটা পড়ার অনুরোধ থাকবে। এই যে কর্মচারীরা সরকারি চাকরি করার পরও তারা যদি পার্ট টাইমে যদি তাদের একটা অটোরিকশা চালাতে হয় বা একটা বাসে হেল্পারই করতে হয়, এটা আসলে কর্মচারীদের জন্য কতটুকু বা একটা সরকারের জন্য কতটুকু মঙ্গল আনবে আগামী প্রজন্মের জন্য? আমি মনে করি সোহাগ ভাই যে কমেন্টসটা করেছে তার সত্য, তার পেশাকে স্বীকার করেছে। এটা সোহাগ ভাই সৎ জীবন যাপনের তাগিদে উনি তার অটো চালাচ্ছে, হেল্পারি করছে, কিন্তু সরকারের লজ্জা থাকা উচিত। একজন সরকারি গভর্নমেন্ট সার্ভেন্ট সে কিভাবে এভাবে তার 8 ঘন্টা ডিউটি দেওয়ার পরেও সে অন্য জায়গায় যায় সে কাজ করবে? সরকারকে এটা ভাবা উচিত, সরকারকে এটা নিশ্চিত করা উচিত যে আমাদের একজন কর্মচারী যে 8 ঘন্টা ডিউটির পরে অন্য জায়গায় যেন কাজ না করতে হয়, অথবা দুর্নীতির সাথে সম্পৃক্ত না হইতে হয়, অথবা কোনো ঘুষ দুর্নীতির সাথে জড়িত না হয়। ঘুষ দুর্নীতি উচ্ছেদ করতে হলে উপযুক্ত বেতন কাঠামো নিশ্চিত করতে হবে কর্মচারীদেরকে, তাহলে তারা পেরেশানিতে পড়বে না, মনোযোগ দিয়ে সরকারি উন্নয়নের কাজ সঠিকভাবে করতে পারবে বলে আমি বিশ্বাস করি।